আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা সামর্থ্যকে প্রয়োগ করে সর্বোচ্চ ক্রিকেট খেলে করেছে ১৪০ রান। বাংলাদেশ মনে করেছিল এই বিশ্বকাপটা হয়তোবা ১২০ রানের বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশ ভুলে গেছে সুপার ৮ থেকে কিন্তু রান হচ্ছে। সেই রানের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ খেলতে পারবে না, এটা মোটামুটি আমরা জানতাম। ঠিক সেটাই হয়েছে। আমরা ১২০ রানের যে উইকেটগুলো ছিল বা স্লো এবং লো ট্রাক যেগুলো ছিল সেখানে মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু স্পটিং উইকেটে যে কিন্তু বাংলাদেশ আর ভালো করতে পারছে না। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ১৪০ রান করেছে সেটা একটা মামুলি সংগ্রহ। বাংলাদেশের জন্য এটা একটা সেরা সংগ্রহ হলেও অন্যান্য দলের ক্ষেত্রে কিন্তু একটা মামুলি সংগ্রহ। এই রান করে জয় পাওয়াটা খুবই দুরূহ। বোলাররা সে কাজ করতে পারবে না, এটা মোটামুটি আমরা জানতাম এবং সেটাই হয়েছে। যদিও বৃষ্টির কারণে ডাকস লুইস মেথডে তারা জয়লাভ করেছে, কিন্তু যদি বৃষ্টি নাও হতো বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া সহজেই জয় পেত। যাই হোক, বাংলাদেশের পক্ষে এই ধরনের কন্ডিশনে খেলাটা খুব কঠিন, এটা আমরা বেশ কিছুদিন হলেই দেখে আসছি। তবে একটা বিষয় নিয়ে বেশ ভালো লেগেছে, টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটি নিয়েছিল এই ম্যাচে সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি গত মাসে মে মাসে সম্ভবত ২৫ তারিখে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে বলেছিলাম বাংলাদেশের যেহেতু প্ল্যান এ তে কাজ হচ্ছে না তাহলে প্ল্যান বি নিয়ে চিন্তা করা উচিত। ইউএস এর বিপক্ষে ২টি ম্যাচে হারার পরে আমি প্ল্যান বি নিয়ে কথা বলেছিলাম। সেখানে উল্লেখ করেছিলাম আমাদের যে মাঝারি মানের অলরাউন্ডার রয়েছে শেখ মাহাদি এবং রিশাদ হোসেন, তাদেরকে যদি আমরা ৪ বা ৫ নম্বরে ব্যাটিং করাতে পারি, সেখান থেকে যদি তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় হয়তোবা বাংলাদেশ যে সার্কেলের ভিতরে আবদ্ধ রয়েছে সেখান থেকে বেরিয়ে আসলেও আসতে পারে। তবে বলেছিলাম সেটা যে সব ম্যাচেই সেটা সফল হবে বিষয়টি তেমন না। যদি যেগুলো ম্যাচে সফল হবে সেগুলো ম্যাচে কিন্তু বাংলাদেশ ওই সার্কেল থেকে বেরিয়ে আসতে পারবে। বাংলাদেশ আজকে আউট অফ দ্য বক্স প্ল্যান করেছে, তবে এক্সিকিউট হয়নি। রিশাদকে তারা ৪ নম্বরে নামিয়েছিল কিন্তু রিশাদ ভালো করতে পারেনি। তবে আমার মনে হয় এই প্ল্যান বিটা কন্টিনিউ রাখা প্রয়োজন। যদি ফলাফল আসে তাহলে বাংলাদেশ হয়তোবা বড় দলের বিপক্ষে এই একটা প্ল্যানই হয়তো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, আমার ওই ভিডিওটি যদি আপনি নাও দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কি বলেছিলাম ১ মাস আগে। কিন্তু টি-টোয়েন্টি গেম সবসময়ই আপনি যদি বেশি ডট বল খেলে ফেলেন তাহলে সেখান থেকে রিকভারি করা খুবই দুষ্কর। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের যে পারফরমেন্স সেখানে তারা সবচেয়ে বেশি তাদের আত্মবিশ্বাসের প্রবলেম এটা ফুটে উঠছে। লিটন কুমার দাস তিনি প্রথম ১৪টি বল খেলেছেন, কোনো বাউন্ডারি মারতে পারেননি, মাত্র ২ রান সংগ্রহ করেছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ১৪টি বলের ভিতরে কিন্তু তিনি একবারও চেষ্টা করেননি কোনো বলকে বাউন্ডারি মারতে বা স্কোরিং শটস খেলতে। তিনি একটা বলেও কিন্তু চেষ্টা করেননি। ১৪টি বলের ভিতরে ১২টি বল তিনি ডট খেলেছেন। তিনি সম্ভবত ১৫ রান করেছেন ২৬ বল খেলে। এই যুগে টি-টোয়েন্টির জামানায় যদি ২৫ বল বা ২৬ বল খেলে যদি ৩৫ রান না করতে পারেন তাহলে একজন ওপেনারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? লিটন কুমার দাস একদমই অফ ফর্মে। কিন্তু আমি বিশ্বাস করি লিটন কুমার দাস আমাদের বড় বড় জয়ের ক্ষেত্রে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাট হাসলে আমরা ভালো রেজাল্ট পাবো, কিন্তু সেটা হচ্ছে না। তিনি একটা ব্যাট বাজের মধ্যে আছেন। সেখান থেকে তিনি আমার মনে হয় না যে সাম্প্রতিক সময়ে খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন। শুধু লিটন কুমার দাস না, আজকে হয়তো নাজমুল হোসেন শান্ত কিছুটা সাপোর্ট দিয়েছেন বাংলাদেশকে, কিন্তু আমরা প্রথম পাওয়ার প্লেতে ৩৬টি বলের ভিতরে ২৩টি ডট বল খেলেছি। তার মানে 64% ডট বল আমরা পাওয়ার প্লেতে খেলেছি এবং টোটাল ইনিংসে ডট বল খেলেছি ৪৮টি। ৪৮টি ডট বল যদি কোনো দল খেলে ফেলে, একমাত্র সম্ভব ক্যারিবিয়ানরা এই ৪৮টি ডট বল খেলে হয়তোবা সেটাকে ৪ ছক্কা দিয়ে পুষিয়ে ফেলতে পারে। কিন্তু বাংলাদেশের পক্ষে এতগুলো ডট বল খেলার পরে সেটাকে পুষানো কোনোভাবে সম্ভব নয়। ইনিংসের 40% ডট বল যদি আপনি কনসেপ্ট করেন সেখান থেকে বাংলাদেশ দলের মতো দল কোনোভাবেই বড় স্কোর করতে পারবে না। সেক্ষেত্রে ১৪০ রান যেটা করেছে এইরকম রান হওয়াটাই স্বাভাবিক ছিল। এখন এই জামানায় আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হলে যেহেতু আমরা ক্যারিবিয়ানদের মতো শক্তিশালী না, আমাদেরকে ইমপ্রুভমেন্টের একটা বড় জায়গা হচ্ছে সেখানে ডট বলের সংখ্যা কমাতে হবে। ডট বলের সংখ্যা যদি না কমাতে পারি তাহলে কোনোভাবেই
আমরা একটা ভালো টোটাল দাঁড় করাতে পারবো না। এই মাঝারি মানের সংগ্রহ দাঁড় করিয়ে বোলারদের উপরে প্রেসার দেওয়াটা আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত হবে না। তারপরেও এই স্পোর্টিং উইকেটে আমাদের বোলারদেরও কিন্তু সামর্থ্যের যথেষ্ট অভাব রয়েছে। তাই বিশ্বকাপের বাকি যে ২টি ম্যাচ রয়েছে সেখানে আমাদের হয়তোবা খুব ভালো কিছু পাবো কিনা জানি না। না পাওয়ার সম্ভাবনাই বেশি। আরো এর চেয়ে হতাশ হতে পারি। বাংলাদেশ হতাশ হলেও সেখান থেকে নিরাশ হওয়ার কিছু নেই। আগামীতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এটা সকলেরই প্রত্যাশা। আমারও প্রত্যাশা বাংলাদেশ আগামীতে ভালো করবে। এই আগামীটা কবে আসবে এটা আমার জানা নাই। তবে বাংলাদেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোভাবেই এই অবস্থায় আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। এই ডট বলের কালচার, এই স্লো লো ট্র্যাকে ভালো খেলা, স্পোর্টিং উইকেটে খারাপ খেলা, এই কালচার থেকে আমরা কোনোভাবে বেরিয়ে আসতে পারবো না। যাই হোক, আগামী ম্যাচের দুটার রেজাল্ট আমরা হয়তোবা প্রত্যাশা করবি ভালো কিছু হবে। বাংলাদেশের ওই পারফরমেন্স দেখার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু